ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। নমস্কার, আমি অনির্বাণ। আপনারা দেখছেন এজি স্টোরি প্রেজেন্টস অশরীরী ও রহস্যজনক কিছু কথারই চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। তবে আজকের গল্প বীরজাহোম ও তার বাধা। লেখকের নাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। আজকের এই গল্পটি সম্পূর্ণভাবে একটি সত্য ঘটনার ওপর অবলম্বনকারী একটি গল্প। তবে আর বেশি বিলম্ব নয়, গল্পটির মধ্যে প্রবেশ করা যাক। ভৈরব চক্রবর্তীর মুখে এই গল্পটি শোনা যেত। অনেক দিন আগেকার কথা। রোয়ালে কদরপুর খুলনা হাই স্কুলে আমি তখন শিক্ষকতা করি। নতুন কলেজ থেকে বার হয়ে সেখানে সবেমাত্র গিয়েছি। ভৈরব চক্রবর্তী ওই গ্রামের একজন নিষ্ঠাবান সেকেলে ব্রাহ্মণ পণ্ডিত। সকলেই শ্রদ্ধা করত এবং মানত। এক প্রহর ধরে জপ আহ্নিক করতেন। শূদ্রযাজক ব্রাহ্মণের জল কখনোই স্পর্শ করতেন না। মাসে একবার বীরজাহোম করতেন। টিকিতে ফুল বাঁধা থাকতো দুপুরের পরে। সপাক ছাড়া কারো বাড়ি কখনোই খেতেন না। শিষ্য করতে বড়ই নারাজ ছিলেন। বলতেন শিষ্যদের কাছে পয়সা নিয়ে খাওয়া নাকি খাঁটি ব্রাহ্মণের পক্ষে মহাপাপ। আর একটা কথা, ভৈরব চক্রবর্তী ভালো সংস্কৃত জানতেন, কিন্তু কোনো স্কুলে পাণ্ডিত্য করেননি। টোল করাও তার মোটেই পছন্দ হতো না। ওতে নাকি গভর্নমেন্টের দেওয়া বৃত্তির দিকে বড়ই মন চলে যায়। টোল ইন্সপেক্টরদের খোসামত করতে হয়। এক কথায় বলা চলে, তেল মারা তার মোটেও পছন্দ নয়। তবে দুটি ছাত্রকে নিজের বাড়িতে রেখে খেতে দিয়ে তিনি ব্যাকরণ শেখাতেন। বর্ষা সেবার নামে নামে করেও নাম ছিল না। দিনে রাতে ঘুমোটের দরুন আমরা কেউ ঘুমোতে পারছিলাম না। হঠাৎ সেদিন একটু মেঘ দেখা দিল পূর্বের আকাশের উত্তর কোণে। বেলা প্রায় 3টে। স্কুল খুলেছে গ্রীষ্মের ছুটির ঠিক পরেই, কিন্তু এত দুর্দান্ত গরমে যে পুনরায় সকালে স্কুল করার জন্য ছেলেরা তদবির করছে, মাস্টারদেরও কম উস্কানি নেই। হেডমাস্টার অফিস ঘরে বসে আছেন। গোপীবাবু ইতিহাসের মাস্টার গিয়ে উত্তেজিতভাবে বললেন, স্যার মেঘ করেছে। মুরলী মুখুজ্জে এই নামেই তিনি ওই অঞ্চলের ছাত্রদলের মধ্যে বড়ই কুখ্যাত। গম্ভীর স্বরে বললেন, কিসের মেঘ? আগে মেঘ যাকে বলে। কি হয়েছে তাতে? আগে বৃষ্টি হবে। স্কুলে ছুটি দিলে বড়ই ভালো হতো। ছেলেরা অনেক দূর যাবে। অনেকেই ছাতা আনতে ভুলেছে। তিনি বললেন, বৃষ্টি হবে না ওই মেঘে। খাস ইন্দ্রদেবের অফিসের হেড কেরানিও এতটা আত্মপ্রত্যয়ের সুরে কথাটি বলতে দ্বিধা বোধ করত বোধহয়। কিন্তু সকলেই জানে মুরলী মুখুজ্জের পাণ্ডিত্যের সীমা পরিসীমা নেই। আবহাওয়ার তথ্যটি তার নাকি নখ দর্পণে। গোপীবাবু দমে গিয়ে বললেন, বৃষ্টি হবে না স্যার? তিনি বললেন, না। কেন স্যার? বেশ মেঘ করে এসেছে তো। মেঘেরা আপনি কি বোঝেন? ওকে বলে নাকি তাঁত মেঘা। ও মেঘে নাকি বৃষ্টি হয় না। আমিও পাশের শিক্ষকদের বিশ্রাম কক্ষ থেকে জানালা দিয়ে মুখটা বাড়িয়েই কথাটি শুনছিলাম। কিন্তু মুরলী মুখুজ্জের এই হেন রায় শুনে আমি তাড়াতাড়ি বাইরে এসে বললাম, বৃষ্টি হবে বলে কিন্তু মনে হচ্ছে স্যার। মুরলী মুখুজ্জি বললেন, তাঁত মেঘা ওটা। মেঘ হলেই নাকি বৃষ্টি হয় না। তা আমি জিজ্ঞেস করলাম, কোন মেঘে বৃষ্টি হয়? এখন বৃষ্টি হবে একমাত্র আলট্রোটস মেঘে। তিনি বললেন, যাকে বলে সিড ক্লাউড। আমি বললাম, আচ্ছা। তাছাড়া হাওয়া বইছে দক্ষিণ থেকে। মনসুনের আগে হাওয়া ঘুরে যাবে পূবে। আর কোনো কথা বলতে আমাদের সাহস হলো না। কিন্তু ইন্দ্রদেব সেদিন বড়ই অপদস্থ করলেন আবহাওয়া তদ্বিদ মুরলী মুখুজ্জকে। মিনিট 15 মধ্যেই মেঘের চেহারা ঘন কালো হয়ে উঠল। মেঘের চাদর ঢাকা পড়ল আরও ঘন আর একখানা মেঘের চাদরে। তারপর স্কুলের ছুটি হওয়ার সামান্য কিছু আগেই ঝমঝম মুষলধারে বর্ষা নামল।
পুরো 2 ঘন্টা ধরে খাল বিল নালা ডোবা ভাসিয়ে রাম বৃষ্টি হওয়ার পরে বিকেল 5:30টার পরে আকাশ ধরে গেল। ছেলেরা তখনও স্কুলেই আটকে ছিল। কোথায় আর যাবে, সবাই আটকে পড়েছিলাম। গোপীবাবু জয়গর্ভে উৎফুল্ল হয়ে মুরলী মুখুজ্জকে গিয়ে বললেন, দেখলেন স্যার, তখন বললাম বৃষ্টি হবে, তখন ছুটি দিলে আর এমনটা হতো না। মুরলী বললেন, অমন হয়ে থাকে। ইতিহাস পড়ান, হাইয়ার ম্যাথামেটিক্স পড়ালে বুঝতেন জগতে স্পেস অ্যান্ড টাইম নিয়ে অনেক আশ্চর্য ঘটনা ঘটেছে। এডওয়ার্ড গার্নেটের প্রবন্ধ পড়ে দেখবেন এই বছরের ম্যাথামেটিক্যাল গ্যাজেটে এটা আছে, বুঝলেন? তিনি বললেন, সেটা কি? এলিস ইন ওয়ান্ডারল্যান্ড পড়েছেন তো? অঙ্কশাস্ত্রে অ্যালিস থ্রু লিকিং গ্যাসের পরীক্ষা আর কি, পড়ে দেখুন। গোপীবাবু তখন হড়মড় করে ঘর থেকে চলে গেলেন। অঙ্কশাস্ত্রের কথা উঠলেই তিনি স্বভাবত সংকুচিত হয়ে পড়েন। বৃষ্টি প্রায় থেমেছে। স্কুল থেকে বেরিয়ে আমি আর গোপীবাবু চলেছি। দুজনেই আমরা মনে মনে খুব খুশি। হেডমাস্টারকে আজ বড়ই জব্দ করা গিয়েছে। রোজ কেবল চালাকি। এমন সময় ভৈরব চক্রবর্তীর বাড়ির দাওয়ায় দেখি ভৈরব চক্রবর্তী দাঁড়িয়ে খুব খুশি মনে আমাকে ডেকে ডেকে বললেন, কেমন ননীবাবু, বৃষ্টি হলো তো? এই যে চক্রবর্তী মশাই, নমস্কার নমস্কার। তা হলো বটে, হবে না? আজ 3 দিন থেকে নাকি হোম করছি বৃষ্টির জন্য। ওর বাবাকে তো হতেই হবে। অবশ্যই বৃষ্টির পিতৃদেব কে তা ভালো জানা ছিল না। বললাম, বলেন কি, হোম করার ফল তাহলে ফলেছে বলতে হবে। গোপীবাবু অর্ধস্ফুট স্বরে বলে উঠল, তাক না লাগে তুক। ভৈরব চক্রবর্তী কথাটা শুনতে পেয়ে বলল, আসুন, দুজনেই আমার বাড়ির ভেতরে আসুন মাস্টারবাবুরা, দেখুন দেখাই। গোপীবাবু ও আমি দুজনেই দাওয়ায় গিয়ে বসলাম। মনটা বড়ই ভালো। দুঃসহ গরমের পর প্রচুর বৃষ্টি হয়ে দিনটি একেবারে ঠান্ডা হয়ে গিয়েছে। আজ 15 দিন দারুণ গুমুটে রাত্রে একেবারেই ঘুম হয়নি। গোপীবাবু কেবল বলছিল আজ খুব ঘুম হবে, কি বলেন? আমি বললাম, নিশ্চয়ই। তার ভুল আছে বটে। ভৈরব চক্রবর্তী আমাদের নিয়ে গেল তার সেই ঘরের মধ্যে। সেখানে সত্যি হোমের আগুনে কুণ্ড বালি বিছিয়ে তৈরি, বেল কাঠ ও যজ্ঞী ডুমুরের ডালের বাড়তি সমিত যজ্ঞের কাঠ একপাশে গোছানো, পূর্ণ পাত্রে সিধে সাজানো, তামার টাটে নারায়ণ শিলা এবং সিঁদুর, বেলপাতা তামার বড় থালায় সুসজ্জিতভাবে রাখা। হোম হয়ে গিয়েছে, উপকরণের অবশেষ এদিক ওদিক ছড়ানো। ভৈরব চক্রবর্তী বললেন, দেখলেন মাস্টারবাবু, হোম করার ফল আছে কি না? দেখলেন তো? গোপীবাবু বললেন, আপনি অলৌকিক বিশ্বাস করেন? নিশ্চয়ই, নিজের চোখে দেখা অপদেবতার কাণ্ড দেখেছি যে কত, পঞ্চমন্ডির আসনে জপ করাবার সময়। বলুন না 2-1 ঘন্টা, দেখি না আমরাও শুনি। গোপীবাবু কথাটি বললেন, না, সেই সব বলবো না, থাকবে। কিন্তু আজ 1 বছরও হয়নি একটা অলৌকিক কাণ্ড দেখেছিলাম আমার এক যজমান বাড়ি। সেটাই বলি আপনাদের, একটু চা করতে বলি। এমন সময় আবার কালো মেঘ করে ঝমঝমিয়ে সেই বৃষ্টি শুরু হলো। অন্ধকার হয়ে এলো চারিদিকে। ঝড় উঠল খুব ঠান্ডা হাওয়ায়। ঝরঝর করে পাকা জাম পড়তে লাগলো চক্রবর্তী মশাইয়ের বাড়ির সানের গাছটা থেকে। নতুন জলে ব্যাঙ ডাকতে লাগলো চারিদিকে। চা এলো। আমরা ছাতা নিয়ে বেরোয়নি। এই বৃষ্টি মাথায় করে যাবার উপায়ও নেই। বেশ জাঁকিয়ে গল্প শুনবার জন্য ভৈরব চক্রবর্তীর মাটির দাওয়ায় মাদুরের ওপর উঠে বসলাম। ভৈরব চক্রবর্তী আমাদের চা দিয়ে তামাক সেজে নিয়ে এলেন। তারপর শুরু করলেন গল্প বলতে। তার আগে অবশ্য আমাকে জিজ্ঞেস করে নিলেন, তামাক খান তো? আমি বললাম, না। আর বছর ভাদ্র মাসের কথা, এখন বছর পেরোয়নি। আমার এক যজমান বাড়ি থেকে খবর পেলাম তার একটি মেয়ের বড়ই অসুখ, তার বাড়িতে গিয়ে বীর্যা হোম করতে হবে।
মেয়েটির জন্য। বিরজা হোমে পূর্ণ আহুতি দিলে শক্ত রোগী ভালো হয়ে যায়। আমি এমন অনেক সারিয়েছি। আমাকে তারা নৌকা করে নিয়ে গেল গোবরডাঙ্গা স্টেশন থেকে যমুনা নদীর ওপর দিয়ে অজপাড়াগা। ঘর কত ব্রাহ্মণ ও বেশিরভাগ গোয়ালা ও বুনোদের বাস। যমুনার ধারেই গ্রাম। গ্রামের মেয়েরা নদীর ঘাটেই স্নান করতে আসে। গ্রামের নাম কি? সাঁতবেড়ে। তারপর শুনুন, গ্রামে গিয়ে পৌঁছলাম প্রায় বিকেলবেলা। খুব বন জঙ্গল। গ্রামের মধ্যে একটা ভাঙা শিব মন্দির আছে। সেকেলে ছোট ইঁটের তৈরি। মন্দিরের মাথায় বট অশ্বত্থ গাছ গজিয়েছে। প্রকাণ্ড একটা শিবলিঙ্গ বসানো মন্দিরের মধ্যে। চামচিকে না দিতে আকাণ্ঠ ডোবা অবস্থা। পুজো বন্ধ হয়ে গিয়েছে বহুদিন আগেই। এই সময়ে আমাদের জন্য ভৈরব চক্রবর্তীর বড় মেয়ে শৈল চাল ভাজা ও ছোলা ভাজা নিয়ে এলো তেল নুন মেখে। ভৈরব চক্রবর্তী তার মেয়েটি শ্বশুরবাড়ি থেকে চলে এসেছে সবেমাত্র কদিন হলো। চলে গেলে চক্রবর্তী মশাই নিজেই রান্না করে খান। আমরা সবাই খাবার খেতে আরম্ভ করে দিলাম। ভৈরব চক্রবর্তীও সেই সঙ্গে। এখনও দিব্যি দাঁতের জোর। ওই বয়সে এমন চাল ছোলা ভাজা যে খেতে পারে তার দাঁত বহুদিনও নষ্ট হবে না। তিনি খেতে খেতেই বলে চললেন, এই শিব মন্দিরটার কথাটি মনে রাখবেন। এর সঙ্গে আমার গল্পের সম্পর্ক আছে। তারপর আমরা গিয়ে সে বাড়ি উঠে হাত পা ধুয়ে জল খেয়ে ঠান্ডা হবার পর গৃহস্বামী একটি ঘরে আমাদের নিয়ে গেলেন। অসুস্থ মেয়েটি সেই ঘরে শুয়ে আছে। বয়স 13-14 হবে। নিতান্ত রোগা নয়, বেশ মোটা ছোটা ছিল, বোঝাই যায়। গলায় এক রাস মাদুলি। মেয়েটি চোখ বুজে এক পাশ ফিরে শুয়ে আছে। আমি ঘরের মধ্যে ঢুকতেই একবার সে মাথা তুলে তাকিয়ে দেখে আবার পাশ ফিরল। মেয়েটির গায়ে বড়ই জ্বর, 3-এর কাছাকাছি হবে। চোখে ক্লান্ত দৃষ্টি, চোখের কোণ সামান্য লাল। নাড়ি দেখলাম, বেশ নাড়ি, শক্তই আছে। হঠাৎ কোন ভয়ের কারণ আছে বলে মনে হলো না। তাছাড়া আমার উপর মেয়ের চিকিৎসার ভার নেই। আমি এসেছি কেবলই হোম করতে। গৃহস্বামী বললেন, আপনি আশীর্বাদ করুন, পায়ের ধুলো দিন ওর মাথায়। পায়ের ধুলো মাথায় দিতে যাচ্ছি, এমন সময় হঠাৎ গৃহস্বামী আছাড় খেয়ে পড়ে গেল খাটের পাশে। আমি চমকে উঠলাম, হাত নড়ে গেল। লোকজন দৌড়ে এলো কি হয়েছে দেখতে। কিছু সেখানে নেই, না একটা গলার খোসা না কিছু। লোকটি পড়ল কি করে? পায়ের ধুলো দেবার কথা চাপা পড়ে গেল। গৃহস্বামীর মাথায় ও মুখে ও বড় শালা ঠান্ডা জল দিতে লাগলো। মেয়েটি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো বিছানায় শুয়েই। সে এক হইচই ব্যাপার। সারা বাড়ি মেতে গেল। আমার মনটা বড়ই খারাপ হয়ে গেল। আমি তান্ত্রিক, হোম করি বটে, কিন্তু আজ অবধি আমার মনে এই হেন কুসংবাদের বাসা বাঁধেনি। কিছু কিছু দৈব ঘটনা বুঝেই হয়, কিন্তু এই হেন আচরণ আমি কখনোই উপলব্ধি করিনি। লক্ষণ প্রতিলক্ষণ চিহ্ন আর ইঙ্গিত এই নিয়েই দৈব। গোড়াতেই এর লক্ষণ খারাপ বলে যে মনে হচ্ছে তার সন্দেহ নেই। তবে কি আমি হোমে বসবো না? সন্ধ্যার কিছু পর শিব মন্দিরের সামনের রাস্তায় পায়চারি করছি। বড্ড গরম। বাড়ির মধ্যে প্রায় হাওয়া নেই। রাস্তায় তবু একটু হাওয়া বইছে। হঠাৎ আমার কানে গেল, কে যেন বলছে, শুনুন শুনুন। দুবার কানে গেল কথাটা। আমি প্রথমে অতটা ভ্রুক্ষেপ করিনি, কিন্তু তারপরেই এদিক ওদিক চাইতেই চোখে পড়ল সেই শিব মন্দিরের ঠিক দোরের গোড়ায় একটি কে মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। বললাম, আমায় বলছেন? হ্যাঁ, ও খুকির জন্য বিরজা হোম করবেন না, ও বাঁচবে না। কথাটি আমাকে বলল সেই অচেনা মেয়েটি। কিন্তু আমি জিজ্ঞেস করলাম, কে আপনি? আমি যেই হই, যদি ভালো চান
হোম করবেন না। কথাটি আমাকে ভারী বিস্মিত করলো। নির্জন অন্ধকার ভাঙা মন্দির, সেখানে এখন মেয়ে মানুষ আসবে কোত্থেকে? নির্জন আশ্চর্য কথাই বা বলি কেন? আমার খানিকটা রাগও হলো। আমার ইচ্ছার উপর বাধা দেয় এমন লোককে। মানুষ তো দূরের কথা, অপদেবতাকেও কখনো গ্রাহ্য করিনি। মায়ের আশীর্বাদে সবই সম্ভব হয়। ভৈরব চক্রবর্তীকে ভয় দেখানো অতটাও সহজ কথা নয়। আমার এই অদ্ভুত দর্শনের কথা বাড়ি ফিরে আর কাউকে বললাম না। রাত্রে বসে হোমের জিনিসপত্র ফর্দ করে দিলাম। তারপর রাত 8টা বাজলো, গৃহস্বামী আমাকে রান্না করতে বললেন। এইবার আমরা গল্পের আসল অংশে আসব। তার আগে ওদের বাড়িটা সম্বন্ধে কিছু বলা দরকার। বাড়িটা খুব পুরনো, কোঠা বাড়ি, কোনো ছিঁড়ি শৈশব্য নেই, কিন্তু দোতলা। পল্লী গ্রামে দোতলা বাড়ি বড় একটা দেখা যায় না। যমুনা নদীর ধারে ঠিক নয়, বাড়িটা সামান্য দূরে। মধ্যে কেবলমাত্র একখানা বাড়ি। ওই বাড়ির ছাদ আর এ বাড়ির ছাদের মধ্যে 10-12 ফুট চওড়া একটা ফালি জমির ব্যবধান। ছাদের ওপর একখানা মাত্র ঘর। সেই ঘরে আমার বিছানা পাতা হয়েছে। পাশে খোলা ছাদে তোলা উনুনে রান্নার ব্যবস্থা করা হয়েছে। সোনামুগের ডাল, আতপ চাল, বড়ি আলু আর ঘি। আমি একাই রাঁধছি। রান্নার সময় কেউ থাকে আমি পছন্দ করি নে। রান্নার আগে একবার চা করে খেলাম। পরের তৈরি চা খেয়ে মোটেও তৃপ্তি পাইনি। রান্না করতে প্রায় রাত হয়ে গেল। রাত সম্পূর্ণ অন্ধকার, চারিদিকে শুধু ঝিঁঝি পোকার ডাক। একটু জিরিয়ে তামাক খেতে নিয়ে ভাত বেড়ে নিলাম হাঁড়ি থেকে আউট কলার পাতে। তারপর খেতে বসলাম। খেতে বসবার সঙ্গে সঙ্গেই মনে হলো ছাদে আমি একলা নেই। এদিক ওদিক চাইলাম, কেউ কিন্তু কোথাও নেই। রাত অনেক হয়েছে। বাড়ির লোকেও নিচের তলায় খেয়ে দিয়ে শুয়েছে সবে মাত্র। গ্রাম নিশুতি হয়ে গিয়েছে। কেবল যমুনা নদীতে জেলেদের আলোয় মাছ ধরার ঠুকঠাক শব্দ হচ্ছিল। হঠাৎ খেতে খেতে মুখ তুলে চাইলাম সামনের দিকে। আমার সামনে ছাদের ধারে ওটা কি গাছ? কালো মতো লম্বা তাল গাছের মতো এতক্ষণ ছাদে বসে রান্না বান্না করছি। কই, অত বড় একটা গাছ নজরে পড়েনি তো আগে। এ হেন গাছ কোত্থেকে এলো? ছিল নিশ্চয়ই, হয়তো আমারই চোখের ভুল। কি গাছ ওটা? সত্যি যখন চা খেলাম তখন দুটো বাড়ির মধ্যকার রাস্তাটা দিয়ে একখানা গরুর গাড়ির ক্যাঁচ ক্যাঁচ শব্দে আমাকে ওদিকে তাকাতে হয়েছিল। তখন কই, অত বড় একটা তাল গাছ? না, দেখিনি তো। কিন্তু তাল গাছটা এমনভাবে তাকিয়ে আছে কেন? ও কীরকম তাল গাছ? আরে ও কি, ও কি! আমি ততক্ষণে বিভীষিকা দেখে ভাত ফেলে প্রায় লাফিয়ে উঠেছি। তাল গাছ না, এখনো ভাবলে এই দেখুন গায়ে কাঁটা দিয়ে উঠছে। যদিও আমার নাম ভৈরব চক্রবর্তী তান্ত্রিক। পিছনের ছাদের কার্নিশের ওপর দাঁড়িয়ে এক বিরাট আকার অসুর কিংবা দৈত্যের মতো মূর্তি আমার দিকে ক্রমশ তাকিয়ে আছে। তার তত বড় হাত এবং তত বড়ই পা, সেই মাপে। মাথাটা একটা জ্বালার মতো, চোখ দুটো আগুনের মতো ভাঁটার মতো রাঙা। আগুন ঠিকরে পড়ছে। আমার দিকেই তাকিয়ে আছে অসুরটা, যেন আমাকে জ্বালিয়ে ভস্ম করে ফেলবে। বিরাট আকার সেই মূর্তি, তাল গাছের মতোই লম্বা চেহারা, অনেক উঁচুতে তার মাথাটা। নিচু চোখে সেটা আমার দিকেই চেয়ে আছে। ভালো করে চেয়ে দেখলাম, দুবার চোখ রগড়ালাম। দুবার চা খেয়ে কি এমন হলো? না, ওই তো সেই বিরাট আকার মূর্তি। তাল শাল নারকেল গাছের মতো তো ঢ্যাঙা বেখাপ্পা অপদেবতার মূর্তি বিরাজ করছে জমাট অন্ধকারের মতো। এবার ভালো করে দেখে মনে হলো পিছনের ছাদে সেটা দাঁড়িয়ে নয়,
কোথাও দাঁড়িয়ে নেই, দুই বাড়ির মধ্যকার ফাঁকটাতে দাঁড়িয়ে বলা যায়। কখন এই ফাঁকের মধ্যে এলো কিছুই বোঝা যায় না, কারণ ওই জিভের নাভি দেশ থেকে ওপর পর্যন্ত আমার সামনে, তার নিচেকার অঙ্গ প্রত্যঙ্গ আমার দৃষ্টিরেখার নিচে। আমার গলা প্রায় শুকিয়ে এলো। কি করব কিছুই বুঝে উঠতে পারলাম না। এই বর্ণনা করতে যত সময় লাগলো অতটা সময় লাগেনি আমার বার কয়েক দেখতে জিভটাকে। 1 থেকে 10 গুনতে যত সময় লাগে ব্যাস। আমি বলতে পারি অন্য যে কেউ ওই বিকট অপদেবতার মূর্তি অন্ধকারে নির্জন ছাদে গভীর রাতে দেখলে আর গলার ধানের ভাত খেত না পরদিন। আমি অপদেবতা দেখেছি বটে, কিন্তু এই রকম দৃশ্য আমি আগে কখনো দেখিনি। পঞ্চমুখীর আসনে বসলে জপের শেষের দিকে প্রায় ভয় দেখাতো কিছু ছুটখাট আত্মা, কিন্তু সে এই ধরনের বিকট ও বিরাট ব্যাপার নয়। ভয় পেয়ে গেলাম। ঠক ঠক করে আমি কাঁপতে লাগলাম। গলার জল যেন শুকিয়ে এলো। চোখে অন্ধকার দেখে পড়ে যাই আর কি, পড়লেই হয়ে যেত। দুর্বল মানুষ মরে ওদের হাতে, শাস্ত্রে লেখা। মন সবল হলে ওরাই নাকি সামলে দেয়। নিজেকে তখনই সামলে নিলাম। তারপর মন্ত্র জপতে শুরু করলাম জোরে জোরে। সেই দিকে চেয়ে মন্ত্র জপ করতে করতেই মনে হলো সে কেবলমাত্র নড়ে উঠল, কিন্তু আস্তে আস্তে যেন অন্ধকারের মধ্যে মিলিয়ে যেতে লাগলো। মূর্তিটা আমার সামনে সব শুদ্ধ দাঁড়িয়েছিল। 1 থেকে 30 গুনতে যতটা সময় নেয় ততটা। ওর খুব বেশি হবে না কখনোই। সেটা মিলিয়ে যেতে আর একবার চোখ রাখলাম, কিছুই নেই আমার সামনে। বিশ্বাস করুন, সঙ্গে সঙ্গেই নিচের তলা থেকে কান্না কাটি উঠল। আমি চমকে উঠলাম। রোগী মেয়েটি নাকি মারা গিয়েছে। ওর জন্য কিছুই করতে পারলাম না। তখনই এটা কি করে সম্ভব হলো আমি কিছুই বুঝতে পারলাম না। এ ব্যাপারে কোনো ব্যাখ্যা দিতে আমি এই মুহূর্তে রাজি নই। যা ঘটেছিল তাই নিবেদন করলাম আপনাদের কাছে। বিশ্বাস করুন বা নাই করুন। গল্পটি এইখানেই সমাপ্তি করলাম। গ্রাম বাংলার বুকে এইরকম তান্ত্রিকদের সাথে ঘটে যাওয়া ঘটনা কখনোই শোনা যায় না। তা গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো সেই বিষয়ে নিচে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, এবং গল্পটি আপনাদের ভালো লাগলে সেটি একটি লাইক করে আমাকে বুঝতে সুবিধা করে দেবেন। এবং বিগত দিনে আরও এরকম গল্প শুনবার জন্য নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই অল করতে ভুলবেন না। তাতে আমি আরও এরকম ভিডিও বানাতে আগ্রহ পাবো এবং আপনাদেরকে বিনোদন দিতে পারবো। ধন্যবাদ।